টপে আপনাদের স্বাগত এবং আপনাদের সঙ্গে আমি রয়েছি রূপালী। একেবারে আমরা প্রথমেই যে খবরে নজর রাখতেই হচ্ছে, শপথ গ্রহণের পর 2 সপ্তাহের মধ্যে দিল্লি সফরে বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাংলায় বিপুল জয়ের পর প্রথমবার দিল্লিতে মোদি শুভেন্দু বৈঠক। কেন্দ্রীয় বরাদ্দ এবং উন্নয়নমূলক প্রকল্প নিয়ে হতে পারে দুজনের আলোচনা। এদিকে বিদেশ সফর শেষে আজ দেশে ফিরেই ব্যস্ত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার দিল্লিতে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করবেন তিনি এবং অন্যদিকে সব কেন্দ্রীয় মন্ত্রীকে উপস্থিত থাকার নির্দেশও দেওয়া হয়েছে। এবং পশ্চিমবঙ্গে বিজেপির সাম্প্রতিক যে জয়, সেই জয়ের পর এই বৈঠক রাজনৈতিকভাবে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল। বৈঠকে উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মুহূর্তে তিনি দুর্গাপুরে রয়েছেন এবং সেখান থেকে একেবারে দিল্লিমুখী হবেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে আরো একটি খবরে যে নজর রাখতেই হচ্ছে, আজকের বড় খবর, 13 বছর পর ফের পুরভোটের মুখ দেখবে হাওড়া। দীর্ঘ আইনি জট এবং প্রশাসনিক জটিলতায় আটকে থাকা নির্বাচন অবশেষে চলতি বছরেই হবে বলে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার হাওড়ায় প্রশাসনিক বৈঠকে শহরের নাগরিক সমস্যা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এবং উপস্থিত ছিলেন শিবপুরের বিধায়ক রুদ্রনীল ঘোষও। বহুদিন পর পুরভোটের ঘোষণা ঘিরে রাজনৈতিক উত্তাপ বাড়তে শুরু করেছে শিল্প শহরে। এদিকে হাওড়ায় প্রশাসনিক বৈঠকের পরে দুর্গাপুর হয়ে দিল্লি পৌঁছাবেন বাংলার মুখ্যমন্ত্রী এবং সেখানে বৈঠকও রয়েছেন। হাওড়ায় যে পুরো ভোট রয়েছে সে নিয়ে কি মন্তব্য করলেন শুভেন্দু অধিকারী, শুনে নেব। আমরা রাজ্যের অতি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ শহর হাওড়া শহরে নাগরিক পরিষেবা এবং উন্নয়ন নিয়ে একটি মিটিং করলাম। মূলত 1 দশকেরও বেশি সময় ধরে হাওড়া কর্পোরেশন ইনক্লুডিং বালি তার নির্বাচন না হওয়ার ফলে এখানে জনগণের নিত্যদিনের যে পরিষেবা ভীষণভাবে বিঘ্নিত হচ্ছিল। কর্পোরেশনের ক্ষেত্রে প্রায়োরিটি 1 পরিশ্রুত পর্যাপ্ত পানীয় জল, 2 ক্লিনিং, 3 নিকাশি ব্যবস্থা, 4 অন্যান্য নাগরিক পরিষেবাগুলোকে ইনক্লুডিং পার্ক থেকে শুরু করে স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে পৌরসভা পরিচালিত এডুকেশন ইনস্টিটিউশন থেকে শুরু করে সেগুলোকে ঠিকঠাক করে করা। একটা কোঅর্ডিনেশন কমিটি হয়েছে, তাকে কোঅর্ডিনেট করবেন ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আর তাকে মনিটরিং করবেন রাজ্যের মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্সের সেক্রেটারি মিস্টার খলিলাল। আমরা শহরের প্রাথমিক চাহিদাগুলো পূরণ করে লং টার্মে হাওড়াকে আরো বিকশিত নগরী তৈরি করা এবং ডিলিমিটেশন, ওয়ার্ড ডিলিমিটেশনের কাজ কমপ্লিট করে যত দ্রুত সম্ভব এই বছরের মধ্যে নির্বাচিত কর্পোরেশন বা পৌরসভার হাতে দায়িত্বভার হস্তান্তর করার প্রক্রিয়া শুরু করার জন্য আমরা আজকের মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি। আমরা কলকাতা খবরে নজর রাখবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে জুড়ে গিয়েছে কলকাতা থেকে আমাদের শঙ্খদীপ এবং অন্যদিকে আমাদের ত্রিপুরার দিকেও আমাদের খবরে যেহেতু নজর রাখতেই হচ্ছে সেহেতু আমাদের সঙ্গে রয়েছেন ভূপাল চক্রবর্তী। আমি প্রথমেই চলে যাব শঙ্খদীপের কাছে। শঙ্খদীপ, এই মুহূর্তের বড় খবর যেটা বলা যায় যে একেবারে 2 সপ্তাহ তিনি শপথ নিয়েছেন এবং শপথ গ্রহণের একেবারে 2 সপ্তাহের মাথায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠক হতে চলেছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং আর কিছুক্ষণ পরে হয়তো তিনি রওনা দেবেন। এবং অন্যদিকে যে হাওড়ার ছবিটা উঠে আসছে যে একেবারেই 13 বছর পর আবার পুরসভার ভোট হতে চলেছে, একেবারেই প্রথমে কি জানাবে বৈঠকে কি হতে চলেছে? দিল্লি যাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং যেটা আমরা সূত্র মারফত খবর পাচ্ছি, ইতিমধ্যেই রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য তিনি কিন্তু দিল্লির উদ্দেশ্যে রওনা হয়ে গিয়েছেন। মানে শুভেন্দু অধিকারী যাওয়ার থেকে দিল্লির উদ্দেশ্যে রওনা দেবেন। তিনি কিন্তু দিল্লিতে দুর্গাপুরে সাধারণত বেরিয়ে পরে তিনি দিল্লি রওনা দেবেন। এই বিষয়টা মূলত সামনে আসছে, সেটা হচ্ছে ক্যাবিনেট এক্সটেনশন অর্থাৎ মন্ত্রিসভার বিস্তার। এই মন্ত্রিসভা বিস্তার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শ্রমিক ভট্টাচার্য এবং শুভেন্দু অধিকারী আলোচনা হতে পারে খবর।
সম্ভাব্য তালিকা আমরা তুলে ধরেছিলাম। এই জল্পনা কিন্তু এই মুহূর্তে ভেঙে রয়েছে মুখ্যমন্ত্রী স্থাপন নিয়ে। অর্থাৎ এটা বলাই যায় যে বাকি যারা মন্ত্রী যেতে চলেছেন বা মন্ত্রী হবেন, যেমন একাধিক দপ্তর এখনো পর্যন্ত মন্ত্রীহীন, সেই পরিপ্রেক্ষিতে আজকে যে প্রধানমন্ত্রী বৈঠক শ্রমিক ভট্টাচার্যের, সেখানে নিয়ে সেটা সফরের যে প্রথম একেবারে যান্ত্রিক গোলযোগের কারণে আমরা ঠিক শুনতে পারছি না, এবং একেবারে আমরা যে খবরে নজর রাখছিলাম যে আজই কিন্তু বিদেশ সফর থেকে শেষে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, এবং একেবারে বৃহস্পতিবারই কিন্তু দিল্লিতে গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় যে বৈঠক রয়েছে সেই বৈঠক করেন তিনি, এবং সেখানে সভাপতিত্ব করেন তিনি, এবং একেবারে এরপরেই কিন্তু দিল্লির দিকে রওনা দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেখানে কিন্তু তাৎপর্যপূর্ণ বৈঠক বলে মনে করা হচ্ছে। এবং আমাদের একেবারে যে প্রতিনিধি তিনি জানালো যে আগামী দিনেও কিন্তু শ্রমিক ভট্টাচার্য গতকালই পৌঁছে গিয়েছেন, এবং আজ এই বৈঠকে কিন্তু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে পারে, এমনটাই কিন্তু ওয়াকিবহাল মনে করছে। অন্যদিকে আমরা আসছি পরবর্তী খবরে, যে খবরে নজর রাখতে হচ্ছে এবার বাংলাদেশের দিকে। আমরা ত্রিপুরার দিকে নজর রাখবো। সেখানের যে খবর, বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতার আবহে ত্রিপুরার সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে গুরুত্ব বাড়িয়েছে কেন্দ্র এবং রাজ্য প্রশাসন। 3 দিক থেকে বাংলাদেশ ঘেরা এই রাজ্যে প্রায় 856 কিলোমিটার আন্তর্জাতিক সীমান্ত রয়েছে, যার বেশিরভাগ অংশে কাঁটা তারের বেড়া নির্মাণ সম্পূর্ণ হলেও এখনো 26 কিলোমিটার এলাকা উন্মুক্ত। নদীর গতিপথ এবং দুর্গম ভৌগোলিক অবস্থানের কারণে এই কাজ আটকে রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অর্থাৎ অধ্যাপক মানিক সাহা। কি বলেছেন তিনি একেবারে আমরা শুনে নেব। আমাদের এখানে তো জমি আমরা দিয়ে দিয়েছি ওয়েস্ট বেঙ্গলের সাথে আমাদের, কিন্তু আমাদের এখানে এই সমস্যাটা নেই। আমাদের এখানে হচ্ছে যে এই বিষয়গুলো নিয়ে 22nd প্ল্যানারি সেশনে আমি গত বারো এই কথাটা কিন্তু উঠিয়েছিলাম, এবং এটা কেন্দ্রের কাছেই খবর আছে। তো এবারও খুব সম্ভব হয়তোবা মানে কেন্দ্রের থেকে কেউ না কেউ আসবেন এখানে, আমার কাছে যা খবর আসলে তখন আপনারা জানতে পারবেন কনফার্মেশন হলে। তো ওনারা চাক্ষুষ দেখবেন এসে কোথায় কোথায় কী সমস্যা। কিছু কিছু জায়গায় আছে পুরনো তার কাটা, সেগুলো পুরনো স্টাইলের, এগুলো ভেঙে গেছে, কোথাও কেটেও দিয়েছে। কিছু টেরেন আছে, কিছু জায়গায় নদীর সমস্যা আছে, নদীর যে পথ সেটাও ডিরেকশনও চেঞ্জ হয়ে গেছে। তো এইগুলো বিষয়ে আমি ফটো শুদ্ধ আমি দিল্লিতে আমি পাঠিয়েছি। তো এগুলো মডার্নাইজেশনের পথে আছে, তো এগুলো হবে আগামী দিন। আমাদের এখানে বিএসএফ ফার্স্ট লাইনে আছে, আর সেকেন্ড লাইনে টিএসআর আছে, থার্ড লাইনে আমাদের পুলিশ ব্যবস্থা আছে। এবং আপনারা দেখেছেন বাংলাদেশের এত বড় ঘটনা সত্ত্বেও আমরা ত্রিপুরা 4 ভাগের 3 ভাগেই বাংলাদেশ বর্ডারের সাথে, কাজেই তারপরেও কিন্তু আমাদের এখানে যে একদম মানে পুরো প্রচুর লোক চলে আসছে সেটা কিন্তু হতে দেইনি আমরা। কাজে সেই দিক দিয়ে আমরা কিন্তু অনেক বেশি সচেতন। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি চলে যাবো আমাদের প্রতিনিধি ভোপাল রয়েছে। ভোপাল, একেবারে আজকে মানিক শাহ কিন্তু গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন, যেখানে আমরা দেখেছি যে পশ্চিমবঙ্গের যে চিকেন স্নেক সেই নিয়ে কিন্তু ইতিমধ্যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে। শুভেন্দু অধিকারী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছেন, একেবারে হস্তান্তর করেছেন জমি। অন্যদিকে ত্রিপুরার ক্ষেত্রেও কিন্তু একই কথা বলছেন মানিক শাহ, একেবারেই সিল করে দেওয়া হবে। সেক্ষেত্রে কিন্তু নিরাপত্তার দিকটি অধিকভাবে নজর দেওয়া হচ্ছে। ঠিক আর কি কি আপডেট রয়েছে? হ্যাঁ, একেবারেই দেখো, বিষয়টা হচ্ছে এই যে ত্রিপুরা এমন একটা রাজ্য যার 3 দিক দিয়ে হচ্ছে আন্তর্জাতিক সীমান্ত এবং বাংলাদেশ। এই অবস্থায় বহু অংশে রয়েছে এমন জায়গা যেখানে কাঁটাতারের বেড়া বসানো হয়েছে, এটা দীর্ঘদিন হয়ে যাওয়ার পর মুখ্যমন্ত্রী নিজেও স্বীকার করছেন যে বেশ কিছু অংশে কাঁটাতার নষ্ট হয়ে গেছে, এবং কিছু জায়গায় কাঁটাতার কেটে অনেক অনুপ্রবেশকারী কিন্তু ত্রিপুরা দিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করেছে। আবার কিছু অংশে কাঁটাতার বসানোই হয়নি প্রাকৃতিক বিভিন্ন প্রতিবন্ধকতার কারণে। এই অবস্থায় যেখানে সাম্প্রতিক নির্বাচনের মরশুমে আমরা বারবার শুনেছি আসাম, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এই আন্তর্জাতিক সীমান্তকে আরও শক্তিশালী করতে হবে, সে জায়গায় চিকেন নেকের কথা উঠেছে, আসাম সীমান্তের কথা উঠেছে, পাশাপাশি ত্রিপুরার কথা উঠেছে। সেখানে আজকে মুখ্যমন্ত্রী যেটা বললেন যে তিনি ছবি করে পাঠিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে, যাতে
যাতে করে নির্দিষ্ট জায়গাগুলোকে চিহ্নিত করা হয়েছে এবং সেই জায়গায় কাঁটাতারের বেড়া পুনর্নির্মাণ করা এবং যে জায়গায় কাঁটাতার বসানো হয়নি সেখানে সেখানে কাঁটাতার বসানো এবং আন্তর্জাতিক সীমান্তকে আরও সুরক্ষিত রাখার প্রশ্নে দিল্লির নজরে নিয়েছে বিষয়টি ত্রিপুরা সরকার এবং মুখ্যমন্ত্রী মানিক সাহা নাম না করলেও বলেছেন যে কেন্দ্রীয় সরকারের উচ্চপদস্থ আধিকারিক সেখানে ত্রিপুরাতে শীঘ্রই আসবেন এবং এসে এই সীমান্তে কাঁটাতারের বেড়া সংক্রান্ত যে দুর্বলতা বা যে রকম জটিলতাগুলো রয়েছে সেগুলো নিরসনের জন্য উদ্যোগী হবেন। ত্রিপুরা এমন একটা জায়গায় রয়েছে ভৌগোলিকভাবে রূপালী, যে জায়গাটাকে ব্যবহার করে কিন্তু মাঝে মধ্যেই যে দুর্বলতাগুলো রয়েছে সেগুলিকে ব্যবহার করে মাঝে মধ্যেই অনুপ্রবেশের ঘটনা কিন্তু ঘটেছে এবং ঘটছেও কোথাও কোথাও। এ অবস্থায় কাঁটাতারের বেড়া নির্মাণ করা বা যে জায়গায় দুর্বল হয়ে গেছে কাঁটাতার সেগুলোকে পুনরায় বসানো সেটা খুবই সময়ের দাবি। এ অবস্থায় কেন্দ্রীয় সরকার কত দ্রুত এই ক্ষেত্রে পদক্ষেপ নেয় এবং রাজ্য সরকার যেহেতু কেন্দ্রের সঙ্গে এ বিষয়ে কথা বলেছে, এই পরিপ্রেক্ষিতে সম্প্রতি যদি কোনো কেন্দ্রীয় প্রতিনিধি দল ত্রিপুরায় আসে, যেমনটা মুখ্যমন্ত্রী বলছেন যে তারা এসে সংশ্লিষ্ট জায়গা ঘুরে দেখবে যেখানে যেখানে কাঁটাতারের বেড়া নির্মাণ বা পুনর্স্থাপন করতে হবে সেই জায়গায় কত দ্রুত এই কাজটা এগোয় সেদিকেই তাকিয়ে, কারণ শুধু আসাম বা পশ্চিমবঙ্গের আন্তর্জাতিক সীমান্ত সিল করলেই হবে না, ত্রিপুরাটাকেও কিন্তু সেইভাবে সুরক্ষিত রাখতে হবে যদি উত্তর পূর্বাঞ্চল বা পূর্বাঞ্চলের যে আন্তর্জাতিক সীমানা রয়েছে সেটাকে আরো শক্তিশালী করতে হয়। রূপালী, একেবারে ভূপাল, তুমি যেমনটা তুলে ধরলে যে শুধুমাত্র অসম বা পশ্চিমবঙ্গ নয়, সেক্ষেত্রে কিন্তু ত্রিপুরারও বড় ভূমিকা রয়েছে এবং একেবারে উত্তর পূর্ব ভারতের এই তিনটি জায়গায় যে আন্তর্জাতিক সীমান্ত রয়েছে সেই সীমান্ত কিন্তু একেবারেই সিল করে দিতে হবে, তবেই একমাত্র এই যে অনুপ্রবেশকারী বা অনুপ্রবেশ আটকানো সম্ভব হবে এবং এরপর একেবারে কেন্দ্র এবং রাজ্যের তরফ থেকে আর কি কি কড়া পদক্ষেপ নেওয়া হয় সেদিকে আমাদের নজর থাকবে। এবং এবার সে খবরে নজর রাখতেই হচ্ছে ১৬শ অসম বিধানসভার আজ শপথ গ্রহণ করেন নবনির্বাচিত ১২৪ জন বিধায়ক। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা সহ ৭৬ জন বিধায়ক অসমীয়া ভাষায় শপথ বাক্য পাঠ করেন। বিজেপি ভোটের ১৭ জন বিধায়ক সংস্কৃত ভাষায় শপথ বাক্য পাঠ করেন। বড়ো ভাষায় শপথ নেন ৯ জন বিধায়ক। কোচ রাজবংশী ভাষায় শপথ নেন ৩ জন বিধায়ক। ৫ জন বিধায়ক কার্বি ভাষায় শপথ বাক্য পাঠ করেন। বিধায়ক টঙ্কেশ্বর রাভা ভাষায় শপথ বাক্য পাঠ করেন এবং বাংলা ভাষায় শপথ নেন ৮ জন বিধায়ক। হিন্দি ভাষায় ২ জন এবং ইংরেজি ভাষায় ৩ জন বিধায়ক শপথ গ্রহণ করেন। শারীরিকভাবে অসুস্থতার কারণে এআইইউডিএফ এর বিধায়ক বদরুদ্দিন আজমল শপথ গ্রহণ করতে পারেননি। শ্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মাই অসম বিধানসভাৰ সদস্য নিৰ্বাচিত হোৱাত ঈশ্বৰৰ নামত শপত খাই কওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপনা কৰা ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু নিষ্ঠা পোষণ কৰিম। মই ভাৰতৰ প্ৰভুত্ব আৰু অখণ্ডতা অক্ষুণ্ণ ৰাখিম আৰু মই গ্ৰহণ কৰিব ধৰা কৰ্তব্য শ্ৰদ্ধাপূৰ্বক নিৰ্বাহন কৰিম। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয় ওনার টুইট করেছিল যখন কাউন্সিল অফ মিনিস্টার ঘোষণা করেছিল, ওই সময় আমার নামটাও টুইট করেছিল যে এজ এ স্পিকার ক্যান্ডিডেট। আর ওইটার আধারে গতকালকে মনোনয়নপত্র দিয়েছে আমাদের বিজেপি, এজিপি এবং বিপিএফ দল। আজকে নির্বাচন হবে আর কোনো যদি প্রার্থী না থাকে নিশ্চিতরূপে আমি সেকেন্ড টাইম আসাম বিধানসভার অধ্যক্ষ রূপে দায়িত্ব নেব। আজ পর্যন্ত আসাম বিধানসভায় কোনো অধ্যক্ষ রিপিট হয় নাই। আমার পরম সৌভাগ্য আমি যদি নির্বাচিত হয় নিশ্চিতরূপে সেকেন্ড টাইম স্পিকার হিসেবে নির্বাচিত হবে। দ্বিতীয়বার বিধানসভার সদস্য হিসাবে নির্বাচিত হয়ে আজকে প্রথম বিধানসভা অধিবেশনে উপস্থিত হয়েছি। আগামী ৫ বছর আমার বিধানসভা লক্ষ্মীপুর এবং পুরো আসামে যাতে কাজ করতে পারি সেই চেষ্টা করে যাব। এবারের যে অধিবেশনে অর্থাৎ নতুনকে ইউনিফর্ম সিভিল কোড এবারের বিধানসভায় উত্থাপন হবে, মুখ্যমন্ত্রী বলা মতো অর্থাৎ মুখ্যমন্ত্রী গত বিধানসভায় বলেছেন যে এবারের প্রথম অধিবেশনেই তিনি সেই ইউনিফর্ম সিভিল কোড চালু করবেন, সেই বিষয়ে কি বলবেন?
মুখ্যমন্ত্রী যে প্রতিশ্রুতি দেন সেই প্রতিশ্রুতি উনি সবসময় রক্ষা করেন। বিগত দিনে উনি বলেছিলেন যে আগামী বিধানসভার প্রথম অধিবেশনে ইউসিসিকে আনা হবে এবং সেই হিসাবে এজেন্ডাতে সেটা অন্তর্ভুক্ত হয়েছে। এই অধিবেশনে সেটা আসবে। মুখ্যমন্ত্রী মহাশয়কে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই। একটা কথা আমি বলতে চাইছি যে কংগ্রেসে যেহেতু এই মুহূর্তে যে বিরোধী দলপতি এই মুহূর্তে তারা স্থির করতে পারেন বা কংগ্রেসের এই যে বিষয় নিয়ে যদি কংগ্রেস সেই বিষয়ে উত্থাপন করে বা ইউসিসির যদি বিরোধিতা করে। কংগ্রেসের অভ্যন্তরীণ কুন্দল, কংগ্রেসকে মানুষ প্রত্যাখ্যান করেছেন, কংগ্রেস প্রায় শেষ হয়ে গেছে। এই জন্য কংগ্রেসের জন্য বেশি কিছু বলে কোনো লাভ নেই। আগামী দিনে আসামের মানুষের জন্য আমরা ভালোভাবে কাজ করতে পারি, সেই চেষ্টা করব। প্রথমে আমি রামকৃষ্ণনগর সমষ্টির জনসাধারণকে আমি প্রণাম এবং কৃতজ্ঞতা জানাবো। ওনাদের আশীর্বাদে তৃতীয়বারের জন্য আজকে আসাম বিধানসভায় শপথ নিতে পারলাম। আপনারা জানেন বিগত 5 বছর আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে অনেক উন্নয়ন হয়েছে। আর এই উন্নয়নের কারণে এবার বরাকপল্লির থেকে প্রায় 9 জন বিধায়ক আমরা ভারতীয় জনতা পার্টির জিতে এসেছি। আজকে আমরা সবাই শপথ গ্রহণ করলাম। তাই আবারও আপনাদের মাধ্যমে আমার সমষ্টির প্রতিজন জনসাধারণকে নমস্কার এবং প্রণাম এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি। উনি তৃতীয়বারের জন্য আমার উপর বিশ্বাস রাখার জন্য এবং ভারতীয় জনতা পার্টির প্রতিজন কার্যকর্তাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আর আজকের দিন এটা আনন্দের দিন ছিলেন। আপনারা জানেন আমি তৃতীয়বারের জন্য আজকে শপথ নিলাম এবং রাতাবাড়ি সমষ্টির মানুষ এবার প্রায় 84,000-এর বেশিও ডিফারেন্সে আমাকে জিতিয়ে দিয়েছেন। তাই আবারও কার্যকর্তা থেকে ধরে সমষ্টির সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। এবার যে খবরে নজর রাখতেই হচ্ছে কলকাতার দিকে। ফলতা বিধানসভা কেন্দ্রে আজ 285 ভোট কেন্দ্রে আবার ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে ইতিমধ্যে এবং ভোট গণনা হবে আগামী 24শে মে। দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভার পুনর্নির্বাচনের 48 ঘন্টা আগে ভোটের ময়দান ছাড়েন তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খান এবং ফলে কার্যত একতরফা লড়াইয়ের আবহ তৈরি হয়েছে ফলতায়। রাজনৈতিক মহলে জোর জল্পনা, ফাঁকা মাঠে কি তবে গোল দিতে চলেছে বিজেপি? এবং এখনো পর্যন্ত যে খবর উঠে আসছে 3টে পর্যন্ত কিন্তু ভোটের শতাংশ ছিল 74.10% এবং সন্ধ্যে 6টা পর্যন্তই ভোট গ্রহণ প্রক্রিয়া চলে। এবং এর আগে আমরা জানি যে ফলতায় যে সমস্যা তৈরি হয়েছিল সেখানে কিন্তু একাধিক অভিযোগ উঠেছিল যে টেপ লাগানো রয়েছে এবং তাদের ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে বা অনেক ধরনের কিন্তু অভিযোগ উঠে এসেছিল এই ফলতা কেন্দ্র থেকে এবং তারপর কার্যত নির্বাচন কমিশনের তরফ থেকে একেবারে বাতিল করে দেওয়া হয় এই ভোট এবং তারপরে আরো একটি ডেট দেওয়া হয় 21শে মে অর্থাৎ আজ। এবং আজ কিন্তু পুনর্নির্বাচন সম্পন্ন হয়েছে। আমরা আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি শঙ্কদীপ। আজ ফলতা বিধানসভা কেন্দ্রের ভোট এবং আমরা দেখলাম শান্তিপূর্ণভাবেই সকাল থেকে ভোট গ্রহণ প্রক্রিয়া হয়েছে এবং এই মুহূর্তের আপডেট কি? কত শতাংশ ভোট পড়লো ফলতায়? যেটা পুরনো একেবারে 29 তারিখে যে চিত্রটা দেখা গিয়েছিল অন্যান্য ভোট কেন্দ্রগুলোতে বা জেলাগুলোতে বা ভোট গ্রহণ যেখানে সম্পন্ন হচ্ছিল সেই জায়গাতে সেই ধারা কিন্তু অব্যাহত রাখলো আজকে যে রিপোল ফলতায় সেই রিপোলের ক্ষেত্রেও। অর্থাৎ বিকেল 5টা পর্যন্ত প্রায় 80%-এর উপরে ভোট পড়েছে। সেই ভোটের পার্সেন্টেজ কিন্তু বলে দিচ্ছে যে এবারে ভোট অবাধ এবং সুষ্ঠু যেই ভোটের টার্গেট ছিল ইলেকশন কমিশনের সেটা কিন্তু এখনো পর্যন্ত বজায় রয়েছে রূপালী। অর্থাৎ ফলতার মতো জায়গা যেখানে মানুষ ভোট দিতে পারতেন না বলে অভিযোগ করা হচ্ছে, একেবারে ভোটের আগের দিন বাড়ি বাড়ি গিয়ে তাদেরকে ফাঁসিয়ে আসা হতো, যদি ভোটকে আসেন তাহলে পরবর্তীকালে দেখে নেওয়া হবে, এরকম হুমকি দেওয়া হতো। সেই ফলতায় এবারে একেবারে সুষ্ঠুভাবে নির্বাচন এখনো পর্যন্ত সম্পন্ন হয়েছে। ঘড়িকাটায় 6:30 ছুঁই এখনো পর্যন্ত ভোট গ্রহণ চলছে এবং এই ভোটের পার্সেন্টেজ যেভাবে আপ হচ্ছে সেটাতে কিন্তু একবারে স্পষ্ট হয়ে যাচ্ছে যে যেই রেকর্ড অন্যান্য ভোটগুলোতে হয়েছিল অর্থাৎ প্রথম দফা এবং দ্বিতীয় দফা রিপোলের ক্ষেত্রে সেই ধারা কিন্তু অব্যাহত থাকছে এবং মানুষ যে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনে এসে তাদের যে ডেমোক্রেটিক রাইট সেটা প্রয়োগ করছেন সেটা কিন্তু তাদের এই ভোট পার্সেন্টেজেই রিফ্লেক্ট হচ্ছে রূপালী। এবং ইলেকশন কমিশনের সূত্রে যেটা খবর প্রায় 35 কোম্পানি কেন্দ্রীয় জওয়ান কিন্তু মোতায়েন করা হয়েছে। সেই সঙ্গে প্রতি বুথে 8 জন করে কেন্দ্রীয় জওয়ান, সেই সঙ্গে কিউআরটি রয়েছে, জোনে নজরদারি রয়েছে এবং একাধিক যে সুরক্ষা সংক্রান্ত বিষয় সেগুলোকে একেবারে কিন্তু আজকের এই নির্বাচনকে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়েছিল ইলেকশন কমিশন। সেই পরিপ্রেক্ষিতে এখনো পর্যন্ত বলা যায় যে হিংসা মুক্ত ভোট আবারও কিন্তু দেখলো বাংলা।
একেবারেই সংগতিও আমরা দেখলাম আরো একটি পুনর্নির্বাচন এবং সেখানে একেবারে শান্তিপূর্ণভাবে ভোট হলো এবং যেই জায়গাতে কার্যত বিগত 10 বছর ধরে তারা ভোট দিতে পারেননি বলেই অভিযোগ উঠছিল, সেই জায়গাতে কার্যত আবারও নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ একেবারে বলা যায় তারা সেখানেও পূর্ণ করলো এবং কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে একেবারে শান্তিপূর্ণ ভোট দেখলাম আমরা ফলতায়। এবং আগামী 24শে মে ভোট গণনা রয়েছে, সেখানে আবার কি মোড়ক উঠে আসে সেদিকে আমাদের নজর থাকছে। আপাতত ধন্যবাদ শঙ্খদীপ। এবার নজর রাখতে হচ্ছে আমাদের অসমের দিকে। বিধানসভা অধিবেশনে অদ্ভুত কাণ্ড, শপথ বাক্য পাঠ করে মমতা দিদি জিন্দাবাদ ধ্বনি বিধায়ক শেরমান আলীর। মমতা দিদি জিন্দাবাদ বলে জয় আই অসম ধ্বনি দিলেন শেরমান আলী। দেখে নেব সেই ফুটেজ। দিদি, আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আজকে আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছি যে আজকে যদিও আমি একা বিধায়ক আসাম বিধানসভায়, আপনি নিশ্চিন্ত থাকুন আসাম থেকে 2031-এর নির্বাচনে অতি কমেও 20 জন বিধায়ক আপনাকে উপহার দেওয়ার জন্য ডে অ্যান্ড নাইট আমরা চেষ্টা করব। এমনকি নগাঁও পার্লামেন্টারি ইলেকশনেও খুব সম্ভব আমরা যদি উপযুক্ত প্রার্থী পাই আমরা বিজয়ী হয়ে আসার সম্ভাবনা অতি উজ্জ্বল। শেরমান আলী আহমেদ অসম বিধানসভাৰ সদস্য নিৰ্বাচিত হোৱাত আল্লাৰ নামত শপত খাই কওঁ যে বিধিৰ দ্বাৰা স্থাপনা কৰা ভাৰতৰ সংবিধানৰ প্ৰতি মই প্ৰকৃত বিশ্বাস আৰু নিষ্ঠা পোষণ কৰিম। মই ভাৰতৰ প্ৰভুত্ব আৰু অখণ্ডতা অক্ষুণ্ণ ৰাখিম আৰু মই গ্ৰহণ কৰিব ধৰা কৰ্তব্য শ্ৰদ্ধাপূৰ্বক নিৰ্বাহন কৰিম। মমতা দিদি জিন্দাবাদ, জয় আই অসম। মমতা দিদি জিন্দাবাদ, জয় আই অসম। আপনারা শুনলেন মমতা দিদি জিন্দাবাদ বলে মন্তব্য রাখলেন তিনি এবং একেবারে বিধানসভায় অদ্ভুত কাণ্ড নজরে পড়লো। এবং একেবারে জানিয়ে রাখি আপনাদের, অসমে ঘাসফুল ফুটেছে একমাত্র এই এলাকাতে এবং শেরমান আলী বিজয় মন্দিয়া যে এলাকা রয়েছে সেই জায়গাতেই কিন্তু একমাত্র ঘাসফুল ফুটেছে এবং একমাত্র বিজয় প্রার্থী শেরমান আলী। মহানগর টপে আমরা তুলে ধরলাম বাংলা, অসম এবং ত্রিপুরার বিশেষ বিশেষ খবর। সেদিকে নজর যে খবরে আমরা নজর রাখলাম যে শুভেন্দু অধিকারীর দিল্লি সফর, অন্যদিকে যে বিধানসভার যে প্রথম অধিবেশন এবং অন্যদিকে ত্রিপুরায় কড়া নিরাপত্তা এবং একেবারে 3টি খবরে আমরা নজর রাখলাম। তবে এখন এখানেই শেষ করছি মহানগর টপ। আর অন্যান্য খবরের আপডেট পেতে অবশ্যই নজর রাখুন নিউজ লাইভ বাংলায়।